সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরানের পক্ষ থেকে একদম সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে খুব জোরালো কণ্ঠে। আমেরিকা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হবে এবং ক্ষমা চেয়ে মধ্যপ্রাচ্য অঞ্চল ছাড়তে বাধ্য হবে। এত শক্তি ইরান পাচ্ছে কোথায়, কিসের বলে এই কথা বলছে? এপাশে ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফ বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রতিবেশী যে সমস্ত দেশ তারা ইরানের সাথে যোগাযোগ করছে, তাদের পক্ষ থেকে বার্তা পাওয়া যাচ্ছে নতুন মধ্যপ্রাচ্য গড়ার বার্তা, নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ার বার্তা। তাহলে কি আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে বাধ্য হচ্ছে অথবা সরে যাচ্ছে এমন কোনো কথা? এদিকে সিরিয়ায় ইসরায়েল হামলা চালিয়েছে, একজন আহত এবং সিরিয়ার পক্ষ থেকে ব্যাপকভাবে নিন্দা জানানো হয়েছে। নতুন করে খবর বেরিয়েছে মক্কা চুক্তিতে সিরিয়া যুক্ত হতে পারে, সেই প্রক্রিয়া চলছে। প্রশ্ন হচ্ছে, সিরিয়া তো নেতানিয়াহুর সাথে লিয়াজমেন্ট করে, সিরিয়ার বর্তমান যে প্রেসিডেন্ট আহমেদ আল সারা, নেতানিয়াহুর সাথে লিয়াজো মেনটেন করে তারা ক্ষমতা আসলো। তুরস্কের সাথে তাদের ভালো সম্পর্ক ছিল, তুরস্কের সাথে ইসরায়েলের ভালো সম্পর্ক ছিল। গোলমালটা লাগলো কোথায়, কী কারণে সমস্ত সব কিছু বদলে গেল, বিগড়ে গেল? এবং এই বিগড়ে যাওয়া, বদলে যাওয়ার যে ধরন আমরা যা দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে তুরস্কের সাথে নেতানিয়াহুর বা ইসরায়েলের একটা বড় ধরনের সংঘাত শুরু হতেই পারে। এই যে সংকট, এই যে আশঙ্কা, এই যে শঙ্কা তৈরি হলো কেন, এর মূল কারণ কি, পেছনের কারণ কি? সুপ্রিয় দর্শক, চলুন আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথা বলি এবং ইসরায়েল আর তুরস্কের ভেতরে এই রকমের বড় টানাপোড়েন কেন সৃষ্টি হলো, কী কারণে সম্পর্ক তেতে উঠলো, পেছনের কারণ কি, ভেতরের কারণ কি, অন্তর্নিহিত কারণ কি, চলুন আমরা বোঝার চেষ্টা করি। সবার আগে বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির যিনি প্রধান ইব্রাহিম আজিজি, তিনি বলেছেন, আমেরিকা ইরানের উপর যে সমস্ত নিষেধাজ্ঞা দিয়েছে সে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হবে। শুধু প্রত্যাহার করতে বাধ্য হবে না, প্রত্যাহার তো করবেই, তারপরে ইরানি জাতির কাছে, ইরানি জনগণের কাছে তারা ক্ষমা চেয়ে এই অঞ্চল থেকে বিদায় নিতে বাধ্য হবে। খুবই মারাত্মক কথা, খুবই শক্তিশালী কথা, খুবই ইরানের জনগণের জন্য বা ইরানের বন্ধু যারা তাদের জন্য আশাবাদী হওয়ার কথা। প্রশ্ন থাকছে পেছনে যে এই রকম জোরালো কণ্ঠে বলার সাহস বা সুবিধা বা সুযোগ ইব্রাহিম আজিজি পাচ্ছেন কোথায়, কিভাবে সম্ভব এটা? আমার কাছে ব্যক্তিগতভাবে যা মনে হয়েছে সেটি হচ্ছে এই, যে ইরান যে সাহস, শক্তি, সক্ষমতা এবং পারঙ্গমতা দেখিয়ে এই পর্যন্ত যুদ্ধের 6 মাসের বেশি সময় পার করেছে এবং আমেরিকাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা এবং সামরিক সরঞ্জাম, বিমান থেকে শুরু করে অনেক কিছু সরিয়ে নিতে বাধ্য করেছে এবং মধ্যপ্রাচ্যে বর্তমানে যে সংকট, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমেরিকা টোটালি মধ্যপ্রাচ্য থেকে স্থায়ীভাবে চলে যেতে বাধ্য এবং চলে যাওয়ার কাছাকাছি পর্যায়ে। শুধু তাই না, ইরান এই 6 মাস খুব ভালোভাবে যুদ্ধের ভেতর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে আমেরিকার কোথায় কোথায় দুর্বলতা, দুর্বল পয়েন্ট কোথায় এবং কীভাবে কী করা হবে, কি করলে কি হয়, এইগুলো সব ক্লিয়ার চিত্র ইরানের কাছে ভেসে উঠেছে। ইরানি জাতি তো গবেষণার জাতি, গবেষক জাতি। তারা এই সাইকোলজিগুলো, এই রিয়েলিটিগুলো একদম হাতে ধরে পরীক্ষা নিরীক্ষা করে দেখার ব্যবস্থা করেছে। এবং আপনারা খেয়াল করেছেন, আমেরিকার প্রায় সব ধরনের বিমান ইরানের মাটিতে ভূপাতিত হয়েছে এবং ইরান শুটডাউন করেছে। এবং প্রচণ্ড যুদ্ধের ভেতরে যখন তারা একেবারেই ইরানের গভীর অভ্যন্তরে গিয়ে একটা
অভিযান চালালো, সেই অভিযান দিব্যি ব্যর্থ করে দিল ইরানের জনগণ, পুলিশ, আইআরজিসির লোকজন, এরা মিলে। ভাবা যায় এটা কি কোনো সাধারণ কথা? ইরান এই গত 6 মাস ধরে পরীক্ষা নিরীক্ষা করেছে যে আমেরিকার কোথায় দুর্বলতা, কোথায় তারা ভালো পারে, আর ইরানের কোন জায়গায় কি করতে হবে, একেবারে খুব ভালো করে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বুঝে নেওয়ার চেষ্টা করেছে। এখন তারা সামরিক ডক্ট্রিন পাল্টে ডিফেন্সিভের জায়গায় অফেন্সিভ, আক্রমণাত্মক, এবং আজকে জোরালোভাবে ঘোষণা দিয়েছে। কয়েকদিন আগে তো পুরস্কার ঘোষণা করেছিল, আজকে এই সামরিক ডক্ট্রিন পরিবর্তনের যে ঘোষণা, সেই ঘোষণার সময় বলেছে যে ইরানের সামরিক বাহিনী ঘোষণা করছে যে কোনো মার্কিন সেনাকে হত্যা বা জীবিত ধরে দিতে পারলে $30,000, মহিলারা ধরে দিতে পারলে পুরস্কার হবে দ্বিগুণ, কোনো অস্ত্র যদি উদ্ধার করতে পারে সেই অস্ত্র পয়সা দিয়ে কিনে নেওয়া হবে, এবং সেই অস্ত্রকে যে ব্যক্তি মার্কিন বাহিনীর অস্ত্র ছিনে নিতে পারল তার নাম লিখে জাদুঘরে রাখা হবে। এগুলো শুধুমাত্র সাধারণ কথার কথা না, শুধুমাত্র সাধারণ পুরস্কার ঘোষণা না, এটার ভেতর দিয়ে ইরানি জাতিকে, এই যুদ্ধের সাথে পুরো জাতিকে ইনভলভ করে ফেলা হলো। এখন পুরো জাতির মাথার ভেতরে এইটা ঘুরবে যে কবে আমেরিকান সেনা ধরবো আর কবে টাকা পাবো, মানে প্রত্যেকেই অ্যাক্টিভ হয়ে যাবে। $30,000 একজন সেনা ধরতে পারলে বা মারতে পারলে, এবং এর মানে হচ্ছে ইরানের সামরিক বাহিনী ভীষণভাবে অ্যাগ্রেসিভ, অফেন্সিভ, তারা নিজেদেরকে আর গুটিয়ে রাখতে চায় না, এটাই তার প্রমাণ। ইরানি জাতি গত কয়েক বছর ধরে যে সাহস দেখিয়ে এসেছে, তার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে 2025 সালের জুন মাসের 12 দিনের যুদ্ধে আর এবারের যুদ্ধে। ইরান কোনো যুদ্ধই ইনিশিয়েট করেনি, তারা হামলা করেছে, ইরান পাল্টা জবাব দিয়েছে, এবং এখন ইরান বলছে যে তারা নিজেরা আর ডিফেন্সিভ থাকবে না, নিজেদের আত্মরক্ষার জন্য না, এখন অফেন্সিভ। এইভাবে যদি ইরান সামরিক কৌশল গ্রহণ করে এবং মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে যদি অভিযান শুরু করে, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনী টিকতে পারবে বলে মনে হয় না। এবং ইরানের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে, গতকাল বলা হয়েছে, আজকেও বলা হয়েছে, যে ইরানের বিরুদ্ধে যদি কোনো রকমের মিসক্যালকুলেশন করে, ভুল হিসাব নিকাশ করে, তাহলে তার চরম মূল্য দিতে হবে আমেরিকাকে। তার মানে আমেরিকা যদি কোনো মতেই ইরানের উপর বিমান হামলা চালানোর চেষ্টা করে অথবা স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তার জন্য ইরান প্রস্তুত এবং তার জন্য আমেরিকাকে মূল্য দিতে হবে, এটাই তিনি বলতে চেয়েছেন। পরিস্থিতি যদি এই রকম যায়, তাহলে অবশ্যই একসময় আমেরিকাকে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এছাড়া আরও কিছু ব্যাপার আছে। এই যে হরমুজ প্রণালী ইরান আটকে দিয়েছে, তেল চলাচল বন্ধ, বাব আল মানদেব প্রণালী আটকে দিয়েছে হুতিরা, তেল চলাচল বন্ধ, সারা বিশ্বের অর্থনীতি কলাপস করবে। এরই মধ্যে কাতারের অর্থনীতি গত বছরের তুলনায় এই বছরের 8%-এর বেশি তাদের জাতীয় আয় কমে যাবে। কুয়েতের অর্থনীতি কলাপস করেছে, বাহরাইনের অবস্থা খারাপ, সংযুক্ত আরব আমিরাত তাদের তেলের ট্যাঙ্কিগুলো বাঁচানোর জন্য ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা থেকে বাঁচানোর জন্য লোহার খাঁচার ভেতরে রাখছে, খাঁচা করেছে যাতে হামলা না হয়। তা ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করলে ওগুলো টিকবে? টিকুক আর না টিকুক, সংযুক্ত আরব আমিরাত ইরানি হামলা থেকে বাঁচার জন্য এই করছে। পুরো আঞ্চলিক চেহারা পাল্টে গেছে। এবং যে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতে এসে এত কিছু করতে, এখন সেটা করতে পারবে মনে হয় না। ফলে আঞ্চলিক চেহারা, আঞ্চলিক চালচিত্র কিন্তু বদলে যাচ্ছে ইরানের এই যুদ্ধের কারণে। সেক্ষেত্রে আমেরিকা ইসরায়েল যা ভাবছিল, যা করতে চাই, সেইগুলো এখন আর হওয়ার সম্ভাবনা একদম কম। বরং ইরান যে কথা বলছে এটা খুবই বাস্তবসম্মত, যে একসময় আমেরিকাকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার তো করতে হবে, এর পাশাপাশি তাদেরকে মাপ চেয়ে এই অঞ্চল ছাড়তে হবে। ইরানের পক্ষ থেকে আজকে আর একটা চমক লাগানো খবর প্রকাশ করা হয়েছে। ইরান জানিয়েছে যে যুদ্ধ শুরুর পর থেকে এখন ইরানের অস্ত্র উৎপাদনের পরিমাণ 3 গুণ হয়েছে, বিশেষ করে কৌশলগত অস্ত্র উৎপাদনের, ক্ষেপণাস্ত্র, ড্রোন, এই সমস্ত 3 গুণ। ইরানের অস্ত্র উৎপাদন 3 গুণ মানে
তাদের যে অস্ত্রের ঘাঁটি নেই এটা পরিষ্কার। আর অস্ত্রের ঘাঁটি না থাকা মানেই আমেরিকান এগেনস্টে যুদ্ধ করা ইরানের জন্য কোনো ব্যাপারই না। এদিকে ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবাফ তিনি বলেছেন যে প্রতিবেশীদের কাছ থেকে প্রতিদিনই তারা বার্তা পাচ্ছেন নিউ মিডল ইস্ট প্ল্যান, আমেরিকাটা না, নিজেদের আঞ্চলিক যে পরিকল্পনা, নতুন একটা মধ্যপ্রাচ্যের নতুন ব্যবস্থা গড়ে তোলার বার্তা দিচ্ছে ইরানের আঞ্চলিক দেশগুলো ইরানের কাছে। এবং এটা আমেরিকাকে মাইনাস করে এটা বুঝতে হবে। তো যদি নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হয় বা প্রতিবেশীদের কাছ থেকে ইরানের কাছে প্রতিদিন মেসেজ দেওয়া হয়, তাহলে তার মানে দাঁড়াচ্ছে আমেরিকা এবং ইসরায়েল যে নতুন মধ্যপ্রাচ্যের যে চিন্তা পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনাগুলো এখন মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়বে। এমনকি ডোনাল্ড ট্রাম্প যে আব্রাহাম অ্যাকর্ড যেটা সই করেছিল মধ্যপ্রাচ্যের চালচিত্র পাল্টে দিতে চেয়েছিল, সেইটাও এখন ভিন্ন চেহারা পাবে, ভিন্ন পরিস্থিতির মুখে পড়বে। সম্ভবত এর অংশ হিসেবেই এখন তুরস্ক আর সিরিয়ার সাথে ইসরায়েলের সংকট তৈরি হয়েছে। ইসরায়েল আজকেও সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চল হামলা চালিয়েছে, একজন আহত, এবং সিরিয়ার পক্ষ থেকে ইসরায়েলের নিন্দা করা হয়েছে। এবং আমরা যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, ইসরায়েল এবং তুরস্কের মধ্যে বড় রকমের সংঘাত লেগেই যেতে পারে এবং সিরিয়ার উপর প্রায় দিনই তারা হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে সিরিয়া মক্কা চুক্তিতে যোগ দেওয়ার চিন্তা করছে। মক্কা চুক্তিতে যোগ দেওয়ার মানেই হলো সিরিয়ার উপর যখনই হামলা চালাবে ইসরায়েল, তখন তুরস্ক, পাকিস্তান, সৌদি, সিরিয়া যে এই জোটে যারা থাকবে তারা সবাই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হবে, যুদ্ধ শুরু করে দেবে। তখন কি করবে? এবং সম্ভবত তুরস্কের অবস্থানে সিরিয়ায় যে হামলা চালিয়েছে ইসরায়েল, সেই হামলার প্রতিশোধ নিতে গেলে এক ধরনের জটিলতা আছে তুরস্কের সামনে। সম্ভবত এই প্রতিশোধ নেয়ার চিন্তা থেকে তুরস্ক সিরিয়াকে এই মক্কা চুক্তির ভেতরে আনার চেষ্টা করছে। যখনই সিরিয়া মক্কা চুক্তিতে যুক্ত হবে আর ইসরায়েল সিরিয়ার উপর হামলা চালাবে, তখন কিন্তু মক্কা চুক্তির যারা স্টেক হোল্ডার, যারা সদস্য, তাদের প্রত্যেকের দায়িত্ব হবে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা।